সবাইকে আবার একবার সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজি যে সেশন আমাদের চলছে, এই সেটের আমাদের আজকে সেট নম্বর 8। তার আগে আমরা অনেকগুলো সেট আপনাদের সঙ্গে আপলোড করেছি, যে সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ক্লাসে ইউটিউবে আপলোড করে দিয়ে দিচ্ছি, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো আজকে আমরা সেট নম্বর 8 নিয়ে আলোচনা করব। তো এই ধরনের আমাদের যে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আপনাদের ইংরেজি ভাষারও যাতে কি হয়েছে, বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাও যাতে আপনাদের খুব মজবুত হয়, এটা আমরা খুব ভালো করে একবার দেখার চেষ্টা করব। গ্রাফোলজি হলো, গ্রাফোলজি ইজ আ স্টাডি অফ, প্রশ্নটা হচ্ছে এটা মিস্টেকে চলে আসছে। আচ্ছা চলো, গ্রাফোলজি কি? গ্রাফোলজি হলো কারেক্ট আনসার কি হবে স্যার? দ্য গ্রাফ সিস্টেম, এটা হচ্ছে গ্রাফ পদ্ধতি। হাউ ওয়ার্ডস আর প্রনাউন্সড এন্ড ইট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, না স্যার এটি একটি ভাষার লিখন পদ্ধতি, লেখার কথ্য ভাষাকে উপস্থাপনের জন্য ব্যবহৃত নিয়মাবলী। ইয়েস, অপশন নাম্বার 3 হবে ইজ দ্য রাইট আনসার। গ্রাফোলজি হচ্ছে একটা ভাষার লিখন পদ্ধতি। গ্রাফোলজি যদি বলি তাহলে আমরা বলবো এটা ভাষার লিখন পদ্ধতি এবং লেখায় কথ্য ভাষাকে উপস্থাপনের জন্য ব্যবহৃত নিয়মাবলী, এটাকে আমরা বলতে পারি গ্রাফোলজি। তার পরবর্তী প্রশ্ন যদি দেখি, এবার দেখুন, দ্য টাস্কস এন্ড অ্যাক্টিভিটিস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড, ভাষা শিক্ষার কাজ এবং কার্যক্রম। ভাষা শিক্ষার কাজ এবং কার্যক্রম আমাদের কি করে? বেসড অন দ্য চ্যাপ্টার অন দ্য টেক্সট বুক অনলি। ও ভাই, অনলি, যেখানেই আমরা অনলি দেখবো সঙ্গে সঙ্গে আমরা কাটবো। বি ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, আচ্ছা সহজ ভাষায় হতে পারে, আপাতত আমরা সঠিক বলে মেনে নিই। করে শেখা, লার্নিং বাই ডুইং এর সুযোগ প্রদান করা উচিত। ইয়েস ভাই, প্রোভাইড অপরচুনিটি অফ লার্নিং বাই ডুইং, তো ছাত্রদের লার্নিং বাই ডুইং এ আমরা অপরচুনিটি দেবো, সুযোগ সুবিধা দেবো, তখনই তো তারা কাজ করতে পারবে, টাস্ক করতে পারবে বা অ্যাক্টিভিটিস করতে পারবে। এখন তাকে যদি আমি কাজের সুযোগই না দেই তাহলে সে কাজ করবে কি করে স্যার? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার 3, প্রোভাইড এন অপরচুনিটি, তাকে একটা সুযোগ সুবিধা দিতে হবে যাতে করে সে লার্নিং বাই ডুইং এর, অর্থাৎ কাজ করার মাধ্যমে শেখার সুযোগটা আমরা তাকে দিতে পারি। অপশন নাম্বার 3 is the right answer of this question. The activities and exercise included in the textbook primarily aim at, অর্থাৎ পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত যে কার্যক্রম থাকে এবং অনুশীলন থাকে, এগুলোর মূল উদ্দেশ্য কি? পাঠ্য বইয়ে যেগুলা অন্তর্ভুক্ত কার্যক্রম থাকে এবং অনুশীলন থাকে, এগুলার মূল উদ্দেশ্যটা কি? পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত যে কার্যক্রম বা অনুশীলন থাকে, এগুলোর মূল উদ্দেশ্য কি স্যার? কোয়েশ্চন নাম্বার 108 যদি আমরা বলি, এঙ্গেজিং স্টুডেন্টস আফটার স্কুল আওয়ার্স, বিদ্যালয়ের পরবর্তী সময়কে শিশুদের এঙ্গেজ রাখবো, ব্যস্ত রাখবো, না ভাই এটা হবে না, কাটো ভাই, কাটো ভাই, বড়িয়া ভাই, কাটো। চলো, ভাষাগত দক্ষতা এবং শব্দভান্ডার উন্নত করা আছে, আপাতত আমরা দেখতে পারি। পাঠ্য বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা, ভাষা শ্রেণীকে শুধুমাত্র পাঠ্যবস্তু পাঠদান করা, অনলি কাহা है भाई, অনলি वहां पर है, चलो ये भी काट दो। তো এনহান্সিং ল্যাঙ্গুয়েজ স্কিল ভোকাবুলারি, এটা হবে কোয়েশ্চন নাম্বার 108 এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, ভাষাগত দক্ষতা এবং শব্দভান্ডার উন্নতি করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কারণ পাঠ্য বইয়ে যে কার্যক্রম বা অনুশীলনগুলো আছে, এগুলো যদি আমরা করাই তো তাদের ভাষাগত দক্ষতাও বাড়বে এবং তাদের ভোকাবুলারি বৃদ্ধি হবে। এগুলা দিয়ে শুধু যে তাদের টেক্সট বুকের রিডিং জ্ঞান বাড়বে তা নয়, তার ভাষাগত দক্ষতাও বিকাশ হবে। Every poem has a specific meaning and children love to read poem. What do you understand by this statement? প্রতিটি কবিতার একটা নির্দিষ্ট অর্থ থাকে এবং শিশুরা কবিতা পড়তে ভালোবাসে, এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন? বলুন কি বুঝলেন, বলুন কি বুঝলেন ভাই? প্রত্যেকটি কবিতার একটা নির্দিষ্ট অর্থ থাকে এবং শিশুরা কবিতা পড়তে অনেক ভালোবাসে, এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন? Poet has written a poem with some meaning and every child must understand and meaning and enjoy it. Every child enjoy and understand the poem as per their background and experience. Finding different meanings for the same poem may hamper the reading process. Hamper করে ভাই, রিডিং এ হ্যাম্পার করে, হ্যাম্পার করলে ছাত্ররা বুঝবে কি, ভালোবাসবে কি? তো হ্যাম্পার মানে একদম ডাম্পার ভাই, চলো ডাম্পার।
poem should be read to understand the specified meaning. এত স্পেসিফাইড মিনিং জানলেই আমি কবিতা পড়বো, আদারওয়াইজ কবিতা পড়বো না, এই ধরনের তো কোনো কথা বলা হয় না ভাই। কবিতা শুধুমাত্র নির্দিষ্ট অর্থ পড়ার জন্য করতে হবে এটা না, একই কবিতার ভিন্ন ভিন্ন অর্থ খোঁজা ব্যাহত করতে পারে, ব্যাহত করবে না। প্রতিটি শিশু তার নিজস্ব অভিজ্ঞতা এবং প্রেক্ষাপট অনুযায়ী কবিতা উপভোগ অনুধাবন করে। এর থেকে ভালো আনসার হবে যে কবি যখন কবিতা লেখেন তখন তিনি কি করেন, কবি যখন একটি কবিতা লিখবেন তখন তিনি নির্দিষ্ট একটা অর্থ নিয়ে কবিতা লিখছেন এবং প্রতিটি শিশুকে সেই অর্থই কি করতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা শিশুকে তার অর্থটা খুব ভালো করে বুঝতে হবে এবং কবি যখন কবিতাটা লিখেন তো ডেফিনেটলি তার মধ্যে একটা অর্থ লুকিয়ে থাকে। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট ইজ এ পার্ট অফ। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নির্ণাত্মক মূল্যায়ন। তো এই যে নির্ণাত্মক মূল্যায়ন এটা হলো, এটা কি হবে? এটা সামেটিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট, ফরমেটিভের একটা পার্ট, বোথ সামেটিভ এন্ড অ্যানুয়াল অ্যাসেসমেন্টের একটা পার্ট, না অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শেখার ফলভিত্তিক মূল্যায়নের একটা পার্ট। কোশ্চেন নাম্বার 110। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট ইজ এ পার্ট অফ। 110 কারেক্ট আনসার কি হবে স্যার? 110। তো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট ইজ এ পার্ট অফ, তো এটা কিসের পার্ট আপনাদের বলে মনে হয় বলুন তো? দেখুন এখানে দেওয়া হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তো সামেটিভ অ্যাসেসমেন্ট যে জিনিস, অ্যাসেসমেন্ট অফ লার্নিং সেম জিনিস আমরা জানি। এটা হচ্ছে ডাল চাল লবণ মশলা দিয়ে খিচুড়ি ভাই, এটাও কিন্তু ডাল চাল লবণ মশলা দিয়ে খিচুড়ি, একই ব্যাপার। তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে যা, অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে তা। এখানে সামেটিভ যখন হবে না তো এখানে সামেটিভ হবে না, আর অ্যানুয়াল অ্যাসেসমেন্ট বলে কোনো কিছু হয় না। তো এটা কারেক্ট আনসার হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। সুতরাং ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট বা একটা অংশ। চলো, which approach basically promotes fluency? কোন পদ্ধতি মূলত সাবলীলভাবে ভাষা ব্যবহার করতে উৎসাহ দেয়? কোন পদ্ধতি মূলত সাবলীলভাবে ভাষা ব্যবহার করতে উৎসাহ দেবে? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, নাকি গ্রামার ট্রান্সলেশন অ্যাপ্রোচ? কোয়েশ্চেন নাম্বার 111 কি হবে? এটা কারেক্ট আনসার হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে যোগাযোগমূলক যেটা দক্ষতা বা যোগাযোগমূলক পদ্ধতি। তার যোগাযোগমূলক পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, ভাষাটা সাবলীলভাবে ব্যবহার করতে পারি। চলো, which one of the following would you adopt in your language classroom to enhance critical thinking among the learners? শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা শক্তি বৃদ্ধির জন্য আপনি কোনটি গ্রহণ করবেন? শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা শক্তি অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য আমাকে কি করতে হবে? 112 কি করতে হবে বলুন তো আপনারা ভাই, কি করতে হবে তাড়াতাড়ি বলুন। আপনারা বলছেন না ভাই, ভালো লাগছে বলুন, আজকে আমি বলবো আপনার বলুন 100 কি হবে ভাই, লাইভে বলুন। রিড অ্যালাউড দ্য টেক্সট বুক ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, ক্লাসরুমে বড় বড় করে জুড়ে জুড়ে করে পড়বো। আচ্ছা ঠিক আছে, চলো পড়লাম। রাইট দ্য আনসার অফ দ্য কোয়েশ্চন অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে আনসার লিখে দিলাম ভাই, নকল করলাম, চুরি করলাম ভাই। কাট giving situation and asking them to discuss and solve them among the group. Yes, competition নেগেটিভ ওয়ার্ড ভাই। চলো এখানে থেকে আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করাবো, নাম্বার 1 পজিটিভ। তারপর কি আমরা সিচুয়েশন, একটা গুড সিচুয়েশন ক্রিয়েট করব, পজিটিভ নাম্বার 2। ডিসকাস, পজিটিভ নাম্বার 3। ঠিক আছে, এখানে 3টা পজিটিভ ওয়ার্ড যেখানে আছে, এখান থেকে কারেক্ট আনসার 3 না হয়ে যায় কই ভাই? পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আমি দেখেছি তো আপনাদের গত ক্লাসে, দেখেছেন তো আশা করি। দেখা না থাকলে বলবেন, আমি আরেকবার দেখিয়ে দেবো, ঝলক দিখলা যায়, দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রেফার্স টু কি বলেছে স্যার? ডিসওয়ে ডিডিউসিং মিনিং ফ্রম দ্য ক্লুজ অ্যাভেলেবল ইন দ্য টেক্সট। ডিডিউস করা বা রিডিউস করা বা কমে যাওয়া, পাঠ্য থেকে সূত্র বা ক্লু থেকে অর্থ অনুমান করাকে কি বলতে পারি আমরা? পাঠ্য থেকে সূত্র বা ক্লু থেকে যে অর্থগুলা যেগুলো আমরা অনুমান করি, অনুমানকে আমরা কি বলতে পারি? এটাকে বলা হয় ইনফারেন্সিয়াল। ইনভলভস জেনারেটিং আইডিয়াস। যে একটা বিষয়ে যদি আমরা কোনো আইডিয়া তৈরি করতে চাই বা ধারণা তৈরি করতে চাই, ডিসাইডিং অন দ্য ফর্ম অফ দ্য রিটেন টেক্সট, লিখিত রচনার ধরন নির্ধারণ করা এবং কে এটি পড়বে তা বিবেচনা করার প্রক্রিয়াকে কি বলা হবে? ট্রান্সক্রিপশন, কম্পোজিশন,
ট্রান্সেকশনাল নাকি কনোটেশন? কি হবে? এটাকে আমরা কি বলতে পারি? দেখুন, এটাকে আমরা কম্পোজিশন বলতে পারি, রচনা সংকলন যাকে বলা হয়। বাংলায় যদি বলি আমরা বলতে পারি রচনা সংকলন, কারণ এখানে রচনার ধরন, লিখিত রচনার ধরন আমরা নির্ণয়ন করব এবং কে এটি পড়ব, সবকিছু সেই রচনা নিয়ে আমরা দেখব। সুতরাং এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এখানে কি কম্পোজিশন বা রচনা সংকলন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর যদি আমরা কোয়েশ্চন নাম্বার 115 যদি আমরা দেখি, তাহলে আমরা এবার দেখে নেব as a teacher you wish to enhance the reading skill of your learner to encourage them for self reading you will। একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের পাঠদক্ষতা বাড়াতে চান। একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের পাঠদক্ষতা বা রিডিং স্কিল আপনি বাড়াতে চান। স্ব অধ্যয়নে বা সেলফ রিডিং উৎসাহ দিতে আপনি কি করবেন, অর্থাৎ কারণ নিজে নিজে পড়বে, আপনি তাকে উৎসাহ দেবেন, এই ব্যাপারে আপনি কি করতে পারেন? কোয়েশ্চন নাম্বার 115 কি হবে স্যার? আমরা অপশনগুলো দেখি। আস্ক দ্য প্রিন্সিপাল টু অ্যারেঞ্জ এ পিরিয়ড স্পেসিফিক্যালি ফর সেলফ রিডিং ইন দ্য টাইম টেবল আদার দেন দ্য ইংলিশ পিরিয়ড। ইংলিশ পিরিয়ডকে বাদ দিয়ে আমরা নিজস্ব ক্লাস করানোর জন্য একটা ক্লাস করানো, তাহলে আমাদের ইংলিশ পিরিয়ডে হ্যাম্পার হবে। তো কোনো ক্লাসে আমরা হ্যাম্পার করি না, সুতরাং কাটো। আস্ক দেয়ার প্যারেন্টস টু হেল্প দেম এট হোম। আমি গার্জিয়ানকে বলবো যে ঘরে তাকে সাহায্য করবে, তাহলে আমি শিক্ষক কিসের জন্য আছি? এটাও ক্যান্সেল। talk to your learners about what they do and don't like to read and also share your experience with them giving example। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার্থীরা কি পড়তে পছন্দ করে বা করে না তা নিয়ে আলোচনা করবেন, ডিসকাস করবেন। ভেরি গুড, ডিসকাস বা শেয়ার করবেন এবং নিজেদের অভিজ্ঞতাও আপনি ভাগ করে নেবেন। এইভাবেই তো আমরা রিডিং স্কিল বাড়াতে চাই, সেলফ রিডিং স্কিল। রিডিং স্কিল মানে কি করতে চাই, কি করতে চাই না, যা ভালো লাগে তা বেশি করে করব, যা ভালো লাগে না তা করবো না, এই ধরনের আলাপ আলোচনার মধ্যে আমরা করে নেবো। 4 নম্বর পয়েন্ট দেখি, ইনস্ট্রাক্ট দেম টু রিড এ বুক ডেইলি আদারওয়াইজ দে উইল লস দেয়ার গ্রেডস। প্রতিদিন বই না পড়লে নম্বর কেটে দেওয়ার নির্দেশ দেবেন, এটা আমরা করতে পারি না। তো 3টা অপশন নেগেটিভ, আলটিমেটলি অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার 115। চলো, কম্প্রিহেন্সিবল ইনপুট রেফার্স টু। কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চন নাম্বার 116, রিডিং দ্য টেক্সট এন্ড কম্প্রিহেন্ডিং ইট। পাঠ্য পড়ে তা অনুধাবন করা। আচ্ছা, রিডিং দ্য টেক্সট এন্ড গিভিং ইনপুট হোয়াইল সামারাইজিং ইট। পাঠ্য পড়ে সংক্ষিপ্ত সার করার সময় তথ্য প্রদান করা। মিনিংফুল ওরাল এন্ড রিটেন ল্যাঙ্গুয়েজ স্লাইটলি above the learner's current level of mastery। শিক্ষার্থীদের বর্তমান দক্ষতার স্তরের তুলনায় সামান্য উচ্চ স্তরের অর্থপূর্ণ মৌখিক এবং লিখিত ভাষা। বহুত বড়িয়া। তার বর্তমান কি তার লেভেল আছে, কোন স্তরে তার যে রিডিং স্টাইল বা রাইটিং স্টাইলটা আছে, তার থেকে একটু বেশি যদি তাকে দিতে পারি, তাহলে তার কাছে একটু বেশি তথ্য যাবে এবং সে একটু বেশি শিখবে। এটাকেই বলা হবে যে কম্প্রিহেন্সিবল ইনপুট। অর্থাৎ একটু ভালো যদি আমি তাকে ইনপুট দেই, বর্তমানে সে যে লেভেলে আছে তার থেকে যদি একটু ভালো বা বেস্ট যদি আমি তাকে ইনপুট দেওয়ার চেষ্টা করি, তাহলে রেজাল্টটা হয়তো একটু ভালো আসতে পারে, এই প্রত্যাশাটা থাকে। তো এটাকে বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। Apart from the 4 language skill, which one of the following is also called a language skill? 4টি ভাষাগত দক্ষতা ছাড়াও নিচের কোনটিকে ভাষাগত দক্ষতা বলা হয়? আচ্ছা, স্টাডি স্কিল, কমিউনিকেশন স্কিল, থিঙ্কিং স্কিল না ওরাল স্কিল? 4টা ভাষাগত দক্ষতা আছে, আপনারা জানেন। একটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই 4টা দক্ষতা বাদ দিয়ে নিচের কোনটিকে ভাষাগত দক্ষতা বলা হয়? কোয়েশ্চন নাম্বার 117 কি হবে স্যার? এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। আপনার যোগাযোগ দক্ষতা আছে কিনা সেটা দেখতে হবে ভাই। আপনি মানুষের সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক ভাবে করতে পারছেন কিনা, কমিউনিকেশন আপনার হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো খুব ভালো করে আমাদের দেখে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ নর্মালি ইউজড ইন ইনফর্মাল কনভারসেশন বাট নট টু ফর্মাল স্পিচ অর রাইটিং ইজ কল্ড।
অনানুষ্ঠানিক কথোপকথনে ব্যবহৃত কিন্তু আনুষ্ঠানিক বক্তৃতা বা লেখার ভাষায় সাধারণত ব্যবহার হয় না এমন ভাষাকে কি বলা হয়? আমরা কি করি, আমরা অনেক সময় আনুষ্ঠানিক বক্তৃতা বা লেখায় আমরা ভাষা ব্যবহার করি না, অর্থাৎ মৌখিক কথাবার্তায় আমরা যে ভাষাগুলা ব্যবহার করি এইরূপ ভাষাকে আমরা কি বলতে পারি? 118, এটা আমরা কি বলতে পারি স্যার? কলোকিউয়াল। কলোকিউয়াল এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। চলো, প্রোজ ডাজ নট ইনক্লুড, গদ্য, গদ্য ড্যাশের অন্তর্ভুক্ত নয়। গদ্য কিসের অন্তর্ভুক্ত নয়? নাটক, উপন্যাস, কবিতা না গল্প? কোয়েশ্চেন নাম্বার 119। গদ্য কিন্তু কবিতার অন্তর্ভুক্ত নয়। গদ্যের মধ্যে নাটক, অনেকগুলা নাট্যগত নাটকগত গদ্য হতে পারে, বা গদ্য আমাদের উপন্যাসগত হতে পারে, গদ্য মানে গল্প হতে পারে, কিন্তু গদ্যটা আমাদের কবিতা হতে পারে না। গদ্য এক জিনিস, কবিতা আরেক জিনিস, ঠিক আছে না? তো কারেক্ট আনসার হবে এখানে কবিতা বা পোয়েম। Question number 120. When a writer describes an incident or a scene which had occurred in his life or any other person's life on the basis of memory, it is called. একজন লেখক যখন নিজের বা অন্য কারো জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বা দৃশ্য স্মৃতির ভিত্তিতে বর্ণনা করেন তখন তাকে কি বলা হয়? কোয়েশ্চন নাম্বার 120। একজন লেখক যখন তার নিজের বা অন্য কারো জীবনে কিছু ঘটে যাওয়া কোনো ঘটনা বা দৃশ্য তার স্মৃতির ভিত্তিতে অর্থাৎ তার মেমোরির ভিত্তিতে তিনি বলেন, সেটাকে আমরা কি বলি? চরিত্র চিন্তন, ভ্রমণ কাহিনী, অভিজ্ঞতা ভিত্তিক না স্মৃতিকথা? ইয়েস, আলটিমেটলি এটা হবে স্মৃতিকথা। কারণ ওনার মনের মধ্যে যা পুরোনো দিনের কথাগুলো ছিল, যা মনে হয়েছিল, তিনি সেই ঘটনাটা তিনি লিখে দিয়েছিলেন, বা পুরোনো দিনের কোনো একটা ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন, যা ওনার অভিজ্ঞতা হচ্ছে, এটা তিনি লিখে দিয়েছেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে স্মৃতিকথা। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো আজকের এই ক্লাস আপনাদের দেখালাম। আজকে আমরা সেট 8 আমরা সলভ করলাম। তো এই প্রশ্নের সঙ্গে আমাদের আজকের এই সেটটা শেষ হলো। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপনাদের সঙ্গে চলে আসবে, এবং প্রত্যেকদিন আমরা 9 PM আমাদের এই ধরনের একটা করে সেট নিয়ে আসবো। এই সেটটা কতটা সেট আপনারা দেখতে চান এইভাবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমরা, এবং কি ধরনের ক্লাস দিলে আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী সময় এই ধরনের ক্লাস আপনারা আরো দেখতে পাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।